বন্ধুরা আজকে ইন্টারেস্টিং যে ভিডিওটা সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টরে বিশাল একটা বুম আসতে চলেছে এবং সেটাকে আভাস পাওয়া যাচ্ছে। গতকাল আমরা দেখে নিয়েছি বিশাল ভালো কোম্পানিগুলোর মধ্যে। আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এমন একটা সেক্টরকে নিয়ে, কেমিক্যাল সেক্টর, যে সেক্টরটা কিন্তু খুব শিগগিরই আমাদের, এবং আমরা দেখে নেব আজকে সমস্ত ফান্ডামেন্টালি ভীষণ ভালো ভালো স্ট্রং সব কটা স্টককে নিয়ে, তিনখানা সুপার স্টককে নিয়ে আলোচনা করব। এই আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে বুম আসতে চলেছে, নতুন জোয়ার থেকে তিনখানা যে স্টক রয়েছে সেই তিনটে স্টককে নিয়ে আজকে আলোচনা। সেই আসার আগে সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। আমি সৌম্য। তোমরা যারা নতুন রয়ে গেছো, এখানে এসছো, দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, এই কারণে যাতে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু জেনুইন ইনফরমেশনগুলো, সমস্ত ভালো ভালো ভিডিওগুলো, মাল্টিব্যাগার কোম্পানিগুলো যেগুলো অতীতে আমাদেরকে প্রচুর ভালো রিটার্ন দিয়েছে, বিগত 6 মাসের মধ্যে 200-250% রিটার্ন দিচ্ছে, এমন অনেক স্টককে নিয়ে আলোচনা করেছি, পোর্টফোলিও নিয়ে আলোচনা করেছি। সুতরাং সেসবগুলো তোমাদেরকে সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আর যারা পুরনো রয়ে গেছো, যারা কনস্ট্যান্ট, তাদের উৎসাহ, তাদের কমেন্টসে আমি মুগ্ধ, আমি ঋণী রীতিমতো, তাদের জন্য আমার কাজ, তাদের জন্য সব কিছু, তাদেরকে আমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা চটপট আসা শুরু করা যাক। ইন্ডিয়ান কেমিক্যাল সেক্টর দুর্দান্ত বুম আসতে চলেছে আগামী দিনে। আমরা এর আগে খবর নিয়েছি যেটা $220 বিলিয়ন যে ব্যবসাটা চলছে এই মুহূর্তে, সেটা $300 বিলিয়ন ছাড়াতে চলছে মাত্র 1 বছর, মানে 2025 সালের মধ্যে। এবং সিস্টেম অ্যানালিস্টরা বলে দিচ্ছে সেটা হচ্ছে $1 ট্রিলিয়ন 2040 সালে পৌঁছতে চলেছে। এত বড় বিজনেস শুধু আমাদের মানে এই আমাদের সাধারণ মানুষদের, আমাদের ইন্ডিয়ানদের এত ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ডের পরিমাণ এতটাই বেশি যে বাইরের বিদেশের ডিমান্ডের অপেক্ষা করতে হবে না। ইন্ডিয়াতে যে পরিমাণ ম্যানুফ্যাকচার হচ্ছে, সমস্ত কোম্পানিগুলো ইনভলভ হচ্ছে, তুমি জানবে কেমিক্যাল সেক্টর কিন্তু সব ক্ষেত্রে লাগে। কেমিক্যাল সেক্টর মানে শুধুমাত্র পেইন্টিংয়ের ব্যাপারে নয়, কেমিক্যাল সেক্টর হচ্ছে কিন্তু খাবারে লাগে, বিভিন্ন প্রোডাক্টস লাগে। বড় বড় কোম্পানিগুলো কিন্তু খাবারের ক্ষেত্রে কেমিক্যালকে কাজে লাগাচ্ছে, এবং শুধু নট অনলি খাবার, প্রত্যেক ক্ষেত্রে শুতে কেমিক্যাল লাগছে, বাড়ি রং করতে কেমিক্যাল লাগছে, সঙ্গে লাগছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস তৈরি করতে, ইভেন সমস্ত কিছুতে, প্রতিটা, এমনকি যেখানে তুমি দেখবে সেখানে দেখবে কেমিক্যাল সেক্টর। সুতরাং কেমিক্যাল সেক্টরের বিভিন্ন প্রোডাক্ট তো একটা নয়, লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি করে। সেগুলোর মধ্যে কোনটার ডিমান্ড বেশি, কোনটা এই সিচুয়েশনে ভালো, কোনটার ফান্ডামেন্টাল ভালো, কোনটা যদি ডিমান্ডটা কিছুদিন কমও থাকে সেই কোম্পানিটার কোনো অসুবিধা হবে না, সব হাজার জিনিস মাথায় রেখে এগোনো হয়েছে। সঙ্গে সঙ্গে সিস্টেম অ্যানালিস্টরা বলছেন 15% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে কিন্তু আগামী দিনে ভারতের কেমিক্যাল সেক্টরের ইমপ্রুভমেন্ট হতে চলেছে। নট অনলি দ্যাট, ভারত সরকার একথা বলে দিচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টারদের, যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে চাইছে, এতকাল ধরে যে নীতিটা ছিল তাতে বলা হয়েছিল তোমরা যারা বিদেশিরা ইনভেস্ট করবে তাদের সঙ্গে ভারতীয় কোম্পানিগুলো ইনভেস্ট করবে, ফলে 50% রেশিও বা 40-60% রেশিওতে কাজ হবে। কিন্তু কেমিক্যাল সেক্টর ভারত সরকার বলে দিল তোমরা 100% এখানে ইনভেস্ট করো, পুরোপুরি তোমরা এখানে ইনভেস্ট করো, প্রফিট করো, তৈরি জেনারেট করো, এখানে চলে এসো। ফলে চায়না থেকে ভালো ভালো কোম্পানিরা সব এখানে চলে আসা শুরু করলো। এবং একটা জিনিস দেখবে যে আমরা কৃষিকাজ নির্ভর ছিলাম ভারতীয়রা, মানে এগ্রিকালচারাল হাব ছিলাম আমরা, সেখান থেকে আস্তে আস্তে আমরা ম্যানুফ্যাকচারিং হাবে কিন্তু পরিণত হয়ে গেলাম। ফলে এখানের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। কেমিক্যাল সেক্টরে, কেমিক্যালের যেখানে যেটা ডিমান্ড, নট অনলি কেমিক্যাল, আমরা দেখি সেমিকন্ডাক্টরও দেখেছি, আমরা আইটির ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার উপর নজর রয়েছে। এবং নট অনলি দ্যাট, নিজস্ব ইন্ডিয়ার যে কনজামশন তার সংখ্যা কিন্তু কম নয়। 169 কোটি পিপলস এই ইন্ডিয়ার জনগণ রয়েছে, তাদের যে ডিমান্ড হিউজ। বিদেশি কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করার চেষ্টা করছে, এটা লক্ষ্য করে দেখবে। বিদেশি কোম্পানিগুলো এখানে চেষ্টা করছে কারণ এখানকার মার্কেটটা ক্যাপচার করতে পারলে ওদের বিশাল, কারণ বাইরের দেশের কম্পিটিশন অনেক বেশি, তার তুলনায় ইন্ডিয়ার ডিমান্ড কিন্তু অনেক বেশি তার তুলনায়। তাই ইন্ডিয়ার পপুলেশন সাংঘাতিক। চলে আসুন নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ আমরা দেখে নিলাম একটা জিনিসকে, সঙ্গে সঙ্গে এটা দেখে নিলাম 100 স্মার্ট সিটির ব্যাপারে কথাবার্তা সরকার বলছে। কি হবে, কতগুলো একটা আইডেন্টিফাই করা হচ্ছে, কতগুলো সিটিকে, এরিয়াকে, সেখানে 100টা স্মার্ট সিটির টার্গেট করা হচ্ছে। সেখানে বিশেষভাবে বিল্ডিং তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, ম্যানুফ্যাকচারিং গল্প তৈরি হবে। ফলে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করতে গেলে কালারিং দরকার পড়বে, বিভিন্ন পার্টসের জন্য দরকার পড়বে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে পার্টসগুলো তাতে কেমিক্যাল লাগবে, মানে একটা বিরাট বড় কর্মযোগ্য হবে। তো কর্মযোগ্য এখন পর্যন্ত সিচুয়েশন কি দাঁড়িয়ে আছে, এখন কেন স্লো রয়েছে, এই প্রশ্ন সকলের মনে থাকবে। সেই প্রশ্নটার উত্তর দেবার আগে ফার্স্ট কোম্পানিতে আমরা চলে আসবো, সেটা হচ্ছে ইয়াশো ইন্ডাস্ট্রিজ। আগেও আমি বহুবার বলেছি, এখনও বলছি, তুমি যদি গতকাল দেখো 20% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। 20% লাগার কারণ কি, 2,500 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশনের ছোট্ট যে কোম্পানিটা, সেই কোম্পানিটা 500 কোটি টাকা সে কোম্পানির মালিক লাগাচ্ছে কিসের জন্য, ক্যাপেক্স করতে। ক্যাপেক্স মানে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি, মানেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তৈরি হচ্ছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি হচ্ছে বলতে কি, প্ল্যান্ট বসানো হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, কারণ ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়ছে কোত্থেকে, বিদেশ থেকে। ম্যাক্সিমাম এদের রেভিনিউ আসছে বিদেশ থেকে। বিদেশ থেকে বড় বড় অর্ডারগুলো আসার পরেই মালিক
উঠে পড়ে লেগেছে, নিজের প্রোমোটাররা কেনা শুরু করে দিয়েছে। তুমি দেখতে পাবে প্রোমোটার কীভাবে কিনছে, তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পারবে প্রায় 500 কোটি টাকা মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে ফেলেছে। ফলে এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি এর রিটার্ন দেখো প্রথম দিন থেকে 2026%, এবং যদি তুমি 5 বছর রিটার্ন দেখো 1600%, কিন্তু যেটা বক্তব্য এর থেকে আরও বেশি গুণ আগামী দিনে দিতে চলেছে। কিভাবে বুঝছি? এদিকে এদের যে ম্যাক্সিমাম কাজগুলো হয় তার মধ্যে রাবার কেমিক্যাল, রাবার থেকে ইন্ডাস্ট্রিজ, রাবার কেমিক্যাল ম্যাক্সিমাম রেভিনিউ পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যারোমা কেমিক্যাল, অ্যারোমার ওপরে ওদের কাজ, সেখান থেকে রেভিনিউ পাচ্ছে। প্লাস কি আসছে, এদের যে মানে ম্যাক্সিমাম যে রিটার্নটা ইন্ডিয়া থেকে 38% এবং বাকিটা মানে 62% রেভিনিউ কিন্তু আসছে বিদেশ থেকে। এবার তুমি যদি একটু নজর রাখো এদিকে ক্লায়েন্টগুলোর দিকে, ক্লায়েন্টরা কে আছে? আদানি উইলমার ক্লায়েন্ট রয়েছে, সিএট যারা টায়ার তৈরি করে তারা রয়েছে, দেখো ডাবর কোম্পানি, ডাবর কিন্তু আমি যেটা বলছিলাম ফুড ইনগ্রিডিয়েন্টসের কাজে লাগে। এমন অনেক স্পেশালিটি কেমিক্যাল আছে যেগুলো কিন্তু মানে যেগুলো বায়ো বলা হয়, মানে যেটাকে গ্রিন, মানে গ্রিন থেকে অ্যাডিটিভ তৈরি করছে, গ্রিন থেকে ইনগ্রিডিয়েন্টস তৈরি করছে। গ্রিন বলতে গাছপালা থেকে, সবজি থেকে তারা কিন্তু ইনগ্রিডিয়েন্টস তৈরি করছে। ফলে এইসব কেমিক্যালের দাম অনেক বেশি এবং মানুষ এই ধরনের কেমিক্যালের যাতে ক্ষতিকর প্রভাব কম সেগুলো সেটা হচ্ছে ডিমান্ডটা বেশি থাকে এবং খাবারে এইসব কেমিক্যালগুলো ইউজ করা হয়ে থাকে, এইসব অ্যারোমাগুলো, এসেন্সগুলো ইউজ করা হয়, এইগুলো দেওয়া হয়। তো এনিহাও আদানি ওয়েলমার, সিএট দেখলাম, কোলগেট দেখলাম, ডাবর দেখলাম, আমরা এমআরএফ দেখলাম, আইওসি দেখলাম, এসব বড় বড় কোম্পানিগুলো কিন্তু দেখিনি। তো দেখবো এই সিচুয়েশনে দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং 71.71.3454 যেটা ছিল 72.33 হয়ে গেছে লাস্ট কোয়ার্টারে। আমি দেখে নিলাম, আমরা দেখে নিয়েছি যে রেভিনিউ দেখবে 370 ছিল কোটি, 673 এসছে, 623 এসছে, তার থেকে 683 হয়ে গেছে, মানে রেভিনিউটা জাম্প করেছে। প্রফিট যদি দেখি 21 কোটি ছিল, 52 কোটি, এখন 167 কোটি চলে গেছে, মানে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করে যাচ্ছে। তুমি যদি দেখো দেখবে যে এই মুহূর্তে দাঁড়িয়েও কোম্পানিটা লাইফ যেটাকে বলা হয় লাইফ টাইম হাই, মানে 52 উইক হাইয়ের একদম কাছে চলে গেছে। তো এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে কিন্তু না করছি, কারণ অন্তত 10 থেকে 15% কারেকশন হওয়ার তবে ইনভেস্টমেন্ট করবে, না হলে এটা পিক জায়গায় চলে যাবে। ফলে এই মুহূর্তে ইনভেস্ট করে তোমার লস হওয়ার সম্ভাবনা থাকবে। মনে রাখবে লং টার্মের জন্য, ছোটোখাটো ব্যাপারের জন্য নয়, 2 মাস 6 মাসের ব্যাপার কিন্তু নয় এটা। নেক্সট চলে আসবো সেকেন্ড কোম্পানিতে, একার্ড অফ ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটাকেও আগে বলেছি এর কাজ কি, 1982 সাল থেকে কোম্পানিটা স্থাপিত হয়েছে এবং এই মুহূর্তে যে মেন কাজ করে সোল ম্যানুফ্যাকচার বলা হয় সারা ভারতের মধ্যে, সে কাজ ইথালাইন অ্যামাইন্স। ইথালাইন অ্যামাইন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ স্পেশালিটি কেমিক্যালে এবং প্রচুর ক্ষেত্রে এই ইথালাইন অ্যামাইন্সকে ইউজ করা হয়ে থাকে। ফলে আমরা দেখতে পারবো যে 100 স্মার্ট সিটির ক্ষেত্রে যেরকম ইমপ্রুভমেন্ট আসতে চলেছে এখানে, সেরকমভাবে একটা বড় জোয়ার আসতে চলেছে আমাদের অন্যান্য ক্ষেত্রেও। তো এই মুহূর্তে যদি মার্কেট ক্যাপ দেখি, মারাত্মক রিস্কি কোম্পানি, 549 কোটি। বারবার বলছি এই ধরনের রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করার আগে তোমরা একটু ভেবে নেবে এবং এই পরিমাণ টাকা ইনভেস্ট করবে যে আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লে একসঙ্গে গিয়ে বহু ইনভেস্ট করবে, একেবারে নয়। ইনভেস্টমেন্ট 549 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন যদি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ও যে কারেন্ট মার্কেট প্রাইস 561। আর যদি ইন্ট্রিনসিক ভ্যালু দেখো, ইন্ট্রিনসিক ভ্যালু মানে একটা কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু, এন্টারপ্রাইজ ভ্যালু মানে কোম্পানিটার রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালু বলতে এই মুহূর্তে একটা কোম্পানির ল্যান্ড, বিল্ডিং, সমস্ত ফার্নিচার, ফিক্সচার, সমস্ত অ্যাসেটসগুলো মাইনাস সব লাইবিলিটিগুলো বের করে যেটা দাঁড়ালো সেটা একটা কোম্পানির টোটাল ভ্যালু দাঁড়ায়। এই এন্টারপ্রাইজ ভ্যালুটার মধ্যে সমস্ত রকম নেগেটিভগুলো, যেরকম আমি কোনো ডেটার্স, কোনো ঋণ যেসব নিয়েছিল কোম্পানিগুলো সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কাউকে ধার দিয়েছিল কোনো ক্রেডিটার্স তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে কিছু অ্যাসেটস যেগুলোকে যোগ করা হয়েছে, যেগুলোকে গুডউইল যোগ করা হয়েছে, এই সমস্ত অ্যাসেটস মাইনাস সমস্ত লাইবিলিটিগুলো যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। তো এই রিয়েল ভ্যালু কী ব্যাপার ডিটেলসটা আমি কিন্তু এখানে বলার সময় কম, তো মেম্বারশিপ নিয়ে অতি সামান্য 29 টাকা মেম্বারশিপ নিয়ে তোমরা দেখতে পারো। চলে আসছে যে ঘটনাটা, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই দাঁড়াচ্ছে 805 টাকা, মানে এই যদি একটা শেয়ারের দাম 561 টাকা হয় এবং কোম্পানিটার দাম যদি বিক্রি করে এই মুহূর্তে কোম্পানিটা দিচ্ছে 805 টাকা, মানে তোমার কেনা বেচার ক্ষেত্রে তুমি দেখবে তুমি কিন্তু লাভবান, মানে 805 দিয়ে টাকার জিনিস তুমি কিনছো 561 টাকা। এই হলো বাংলা কথা। চলে এসো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন ইকুইটি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কী জিনিস, রিটার্ন অন ইকুইটি কী জিনিস, ডিটেলস আমি মেম্বারশিপ নিয়ে দেখতে পারো। এইগুলো নিয়ে এখন বলার সুযোগ খুব কম। খুব মোদ্দা কথাই বলতে পারি, তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা কী, কত রিটার্ন পাচ্ছ এবং রিটার্ন অন সেটা হচ্ছে 48%, যেটা 20-25 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। রিটার্ন অন ইকুইটি কী জিনিস, রিটার্ন অন ইকুইটি হচ্ছে এই মুহূর্তে ম্যানেজমেন্ট তোমার টাকাটাকে ইনভেস্ট করে কতখানি রিটার্ন জেনারেট করাচ্ছে, কতটা তার ইনভেস্টেড অ্যামাউন্টটাকে কাজে লাগাতে পারছে, কত এফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট এটাকে মানে ম্যানেজ করছে, সেই টোটালটা জানা যায়। সেখানে 17 থেকে 22% মোটামুটি ধরা যায় স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু 36% রয়েছে। এবং যদি ঋণের পরিমাণ দেখি, ডেপ টু ইকুইটি, ডেপ টু ইকুইটি কথা অর্থ কি ডিটেলস শেখাচ্ছে
সেও বলেছি এখানে খুব সংক্ষেপ জায়গা কম, সেখানে ডেপ টু ইকুইটি কথা অর্থ যে তোমার কাছে এই মুহূর্তে যা সম্পদ রয়েছে, ধরো তুমি বাজারে যাচ্ছ 100 টাকা, তুমি তার কাছ থেকে ধার করেছো 10 টাকা, তো এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি জায়গায় দাঁড়িয়ে রয়েছো, মানে তোমার পরিমাণে অ্যাসেট যেটা আছে, যদি এই মুহূর্তে লোকটা বলে ভাই আমার 10 টাকা ফেরত দাও, তোমার কষ্ট হবে না, তোমার 90 টাকা সঙ্গে থেকে যাবে। এটাকে বলা হয় ডেপ টু ইকুইটি। তো এই রেশিওটা ধরে নিতে পারি, যদি ম্যাক্সিমাম তোমার কাছে 100 টাকা রয়েছে, তুমি অন্য কারোর কাছ থেকে 100 টাকা ধার করেছো, অর্থাৎ পুরো টাকাটাই তোমাকে দিয়ে দিতে হবে যখন সে চাইবে, ফলে তোমার কোনো প্রফিট থাকবে না। ফলে সেখানে কিন্তু 1 মানে 100 ডিভাইড বাই 100 ইকুয়াল টু হয়ে গেল 1 কথা অর্থ কি, মানে হচ্ছে ম্যাক্সিমাম রিস্কি স্টক। এবং রিস্কি স্টক কি থাকে না, থাকে, সেগুলো অন্য প্রশ্ন। এই মুহূর্তে যেটা ঘটনা সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি যত কম থাকবে, আমরা এইসব রিস্কি স্টকগুলো তত আমরা মনে জোর পাবো যে হ্যাঁ কোম্পানিগুলো খারাপ হবে না। তো ডেপ টু ইকুইটি যদি দেখে নিই, দেখবো 0, অর্থাৎ তোমার যে পরিমাণ পকেটে টাকা রয়েছে তার থেকে নেগলিজেবল, একেবারে প্রায় শূন্য, তুমি লোন নিয়ে বসে আছো, ফলে কোনো ব্যাপারই না তোমার পক্ষে লোনটা শোধ করা। চলে আসি প্রোমোটার। 50% থাকলে ভালো, 54.6% প্রোমোটার রয়েছে, মানে খুবই ভালো। ফেস ভ্যালু হচ্ছে 10। ওই ফেস ভ্যালু 10 কথা অর্থ কি, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যদি এই কোম্পানিটা স্প্লিট করে, তাহলে পর কিন্তু এর কি, ধরে নাও একটা শেয়ারের দাম 10 টাকা রয়েছে। এইবারে যখন শেয়ারটাকে যখন ইস্যু করা হয়, পাবলিকলি ইস্যু করা হবে, তখন কি হবে, 10টা শেয়ার যদি সে ইস্যু করে দেয় একটার বদলে, তখন জিনিসটা স্প্লিট করে 10টা টুকরো খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেল, ফলে একটার ভ্যালু হয়ে গেল 1। এটা ডিটেলস বলেছি, এখানে সময় কম, জায়গা কম বলে আমি ডিটেলসে বলতে পারছি না। এই মুহূর্তে তুমি CAGR যদি দেখো, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, মানে এখানে দেখবে CAGR বিগত 5 বছর ধরে 38% রয়েছে। CAGR কথা অর্থ কি, এই মুহূর্তে যদি ধরে নিই, CAGR কথা অর্থ হচ্ছে, তুমি ধরে নাও এই মুহূর্তে তুমি ব্যাংকে যদি টাকাটা রাখতে, তাহলে তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, ব্যাংক তোমাকে ফিক্সড যদি রাখতে 5 বছর, ব্যাংক তাহলে প্রতি বছর তোমাকে 8%, কখনো কখনো 9% দিত, মানে 100 টাকা রাখলে প্রতি বছর তোমাকে 9 টাকা করে দিয়ে যেত। সেখানে তুমি যদি এর কাছে রাখতে, এইখানে ইনভেস্ট করতে, প্রতি বছরে তুমি 38 টাকা করে পেতে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো কতখানি ডিফারেন্স আসছে। কেন আমরা বলি ইনফ্লেশনটাকে বিট করার জন্য একটা এক্সিলেন্ট ইনস্ট্রুমেন্ট। চলে আসা যাক নেক্সট জায়গায়। তুমি যদি একটু কম্প্যারিজন জায়গায় চলে আসো, দেখবে পি কথা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। আমি ডিটেলস বলেছি, এখানে সময়টা কম, ডিটেলস আর কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে পি যদি দেখে নাও, দেখবে 22.5। ইন্ডাস্ট্রির পির সঙ্গে সবসময় কম্পেয়ার করবে, কারণ কি, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা পি। তুমি মনে করো না একটা পার্টিকুলার গোষ্ঠীর মধ্যে একটা আপেল ভালো বাকি আপেলগুলোর তুলনায়, এবার একটা আপেলকে স্ট্যান্ডার্ড রেখে বাকিদেরকে তুমি তুলনা করছো, এর তুলনায় কতটা ভালো ওটা, এটার তুলনায় কত ভালো ওটা, এটার তুলনায় কত, তো সেই কতটা বড়, তার টেস্ট কীরকম, কালার কীরকম, এইগুলো দেখে তুমি কম্প্যারিজন করছো। তো সেই হিসেব করে ইন্ডাস্ট্রির পি 35, এর পি হচ্ছে 22.5। যদি সেলস দেখে নাও বিগত 3 কোয়ার্টারে বা 2 লাস্ট কোয়ার্টারে, সেখানে দেখবে সেলস হচ্ছে 19.92 ক্রোর্স হচ্ছে গত কোয়ার্টার, এই কোয়ার্টার হচ্ছে 23.03। যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করে নিই, বিগত 5 বছর ধরে সেলস গ্রোথকে দেখব 23% রেটে বেড়েছে। যদি প্রফিট গ্রোথ থেকে দেখি 39% রেটে বেড়েছে। যদি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ দেখি 43% রেটে বেড়েছে। এবং যদি ROE দেখি বা রিটার্ন ইকুইটি দেখি 30% গ্রোথে বেড়েছে। কেন আমি 4টে কথা বললাম? সবসময় 4টে জিনিসকে একসঙ্গে দেখবে, এদের মধ্যে মানে ভ্যালিডেন্স, মানে যাকে বলা হয় যোগ্যতা, এদের মধ্যে মানে সমন্বয় রয়েছে কিনা। যেমন আমি অনেক স্টকে তুমি দেখবে যে স্টক প্রাইস বেড়ে গেছে, প্রফিট গ্রোথ বেশি দেখাচ্ছে, অথচ সেলস নেই, একটা জায়গায় সেলস বেশি হচ্ছে না। তোমার যদি আমি বলাটা, এই সিচুয়েশন দাঁড়িয়ে কোনো পার্টিকুলার স্টকের ক্ষেত্রে যখন তুমি দেখবে সেলস গ্রোথ হঠাৎ করে বেশি হয়ে গেছে, অথচ দেখতে পাচ্ছি প্রফিট গ্রোথ বেশি রয়েছে, অথচ রিটার্ন অন ইকুইটি কোনো তার থেকে কোনো রায় আসছে না, তাহলে কী করে হয়? এই ক্ষেত্রে দেখবে সবগুলো সমান। যদি তুমি সেলস যেরকম বাড়ছে 23% রেটে, প্রফিটও দেখবে 39% রেটে, মানে প্রফিটও বাড়ছে সেলসও বাড়ছে, দুটো জিনিস কনফার্ম হলাম। থার্ড কি দেখবো, প্রতি বছর তোমায় কত করে দিয়ে যাচ্ছে, 43% দিয়ে যাচ্ছে 5 বছর ধরে। এবার তুমি দেখো রিটার্ন ইকুইটি, মানে তোমার ইনভেস্টের টাকাটা কি ঠিকঠাক মতো দিচ্ছে, বলছে হ্যাঁ 30% রেটে দিচ্ছে, মানে 4টেই তোমার কাছে ফাইন রয়েছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে। তার মানে বোঝা গেল সেকেন্ড কোম্পানিটা, এই কোম্পানিটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার প্রচুর প্রয়োজনীয় কষ্টের পয়সা, সুতরাং এই প্রতিটা বিষয়কে তুমি নিজে যাচাই করবে, নিজে দরকার মতো অ্যানালিসিস করবে, তারপর তুমি এখানে ইনভেস্ট করবে। আমি আমার দিকে 100% দিয়ে চেষ্টা করে যাচ্ছি। থার্ড কোম্পানি চলে আসবো, তৃতীয় যে কোম্পানি গুরুত্বপূর্ণ আমার কাছে লিখেছে, তা সেই কোম্পানিটা কিসের উপর কাজ করে? কোম্পানিটার কাজ হচ্ছে লার্জেস্ট এক্সপোর্টার বলা হয় ব্রোমাইনের উপর। এই ব্রোমাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কেমিক্যাল সেক্টরে
প্রচুর কাজে লাগে এবং কেমিক্যাল বলে না, সারা ভারতে সারা বিশ্বে এই ব্রোমাইনের প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল সল্টেও কিন্তু কাজে লাগে। কোম্পানিটা কী নাম? কোম্পানির নাম হচ্ছে আর্চেন্ট কেমিক্যাল। কোম্পানি বেশি দিন আসেনি, নভেম্বর 2022 থেকে এসছে কোম্পানিটা। এর মধ্যে 47% মতো রিটার্ন দিয়েছে, 6 মাসের রিটার্ন দিয়েছে 35%। এবং তুমি যদি দেখে নাও এদের যে রেভিনিউটা আসছে কিরম জায়গা থেকে, 1 নম্বর ম্যাক্সিমাম আসছে কেমিক্যাল সল্ট থেকে 49%, তার থেকে বেশি আসছে ব্রোমাইনে 50% এবং সালফেট থেকে আসছে 1%। রেভিনিউ যদি দেখে নিই, ইন্ডিয়া 34% এবং আউটসাইড ইন্ডিয়া সেটা হচ্ছে 66%। ভালো কথা। আমি যদি ক্লায়েন্ট দেখে নিই সিচুয়েশনে, ক্লায়েন্টের মধ্যেও খুব ইন্টারেস্টিং রয়েছে। যেরকম 66টা ক্লায়েন্ট কিন্তু এদের রয়েছে। 66টা ক্লায়েন্টের মধ্যে 29 ক্লায়েন্ট কিন্তু রয়েছে গ্লোবালি, অর্থাৎ বিদেশে। এবং তুমি যদি দেখো জাপানের সঙ্গে ম্যাক্সিমাম কোলাবোরেশনের কাজ হচ্ছে। তুমি যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে সোজিৎ কর্পোরেশন, SOJITZ কর্পোরেশন, সোজিৎ কর্পোরেশন জাপান, এদের সঙ্গে যুক্ত রয়েছে এরা। প্লাস ইউনিবন্ড বলে একটা কোম্পানি আছে, তাদের সঙ্গে যুক্ত রয়েছে জাপানের। থার্ড কোম্পানি তেনজি গ্রুপ বলা হয়, তিয়ানজি গ্রুপ বলে, এদের সঙ্গে যুক্ত। এইসব বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কিন্তু কাজ করছে প্রচুর ভালো। এবারে যদি একটু ফান্ডামেন্টাল একটু নজর রাখা যাক, একটা স্মল ক্যাপ কোম্পানি, 9,749 কোটি এর মার্কেট ক্যাপিটালাইজেশন। তুমি যদি দেখো কারেন্ট মার্কেট প্রাইস 790 টাকা দাম, কিন্তু যদি তুমি ইন্ট্রিনসিক ভ্যালু দেখো দেখবে 726 টাকা, অর্থাৎ তোমার দামের কাছাকাছি জায়গাতে পৌঁছচ্ছে। যদি তুমি পি দেখে নাও, মানে ভ্যালুয়েশন যদি চেক করতে যাও, দেখবে পি রয়েছে 24। আর যদি তুমি ইন্ডাস্ট্রিজ পি দেখো, আমরা জানি সেটা 35 রয়েছে ইন্ডাস্ট্রিজ পি, খুব ভালো জায়গায়। রিটার্ন ক্যাপিটাল অসম্ভব, রিটার্ন অন ইকুইটিও দুর্দান্ত, 40%, রেপো 43% রয়েছে। প্রোমোটার হোল্ডিং তুমি দেখো দেখবে 53.4% প্রোমোটার কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে, অর্থাৎ সব দিক থেকে তুমি যদি দেখো কোম্পানিটা কিন্তু দুর্দান্ত। এবং কোম্পানিটা প্রচণ্ড রিস্কি কোম্পানিগুলো, কিন্তু যেটা আমি বলছিলাম, যত কেমিক্যাল সেক্টর ইম্প্রুভমেন্ট হবে তত কিন্তু আমরা ভালো জায়গায় দেখতে পাবো। এখন একটা প্রশ্ন থাকছেই যে কেমিক্যাল সেক্টর তাহলে এতদিন 2-2.5 বছর তো হয়ে গেল, কেন ইম্প্রুভমেন্ট হচ্ছে না? কেমিক্যাল সেক্টরটা কিন্তু আমাদের শুধু একটা জায়গায় নির্ভরশীল নয়, সারা বিশ্বের প্রয়োজন পড়ে কেমিক্যাল। এবং এই স্পেশালিটি কেমিক্যালের যে প্রয়োজনীয়তা রয়েছে, যত ডিমান্ড বাইরে আসবে ততখানি কিন্তু আমাদের ইম্প্রুভমেন্ট হবে কোম্পানিগুলোর। প্রথম ঘটনা মনে রাখবে সেটা হচ্ছে যে প্রফিট বুকিং। একটা সময় তোমাদের মনে আছে যেটা কোভিড পরবর্তীকালে কিন্তু কেমিক্যাল সেক্টর একটা দারুণভাবে রিটার্ন দিয়েছিল এবং আমার অকল্পনীয় রিটার্ন সব গেছে। এবং তার ফলে আমরা দেখতে পেয়েছি যে কোম্পানিগুলো খুব দৌড়েছিল। এবারে প্রফিট বুকিং হওয়া শুরু হয়ে গেছে, ফলে প্রফিট বুকিং করার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম ডাউন হয়ে গেল। 2 নম্বর দেখলাম কি, সেটা হচ্ছে র মেটেরিয়াল। সারা বিশ্বের যে র মেটেরিয়ালগুলো, সেখানে কিন্তু দামটা র মেটেরিয়াল বেড়ে গেল। মানে কীরকম দাঁড়ালো, তুমি একটা কোম্পানি থেকে যখন প্রোডাকশন তৈরি করছো তুমি একটা কোম্পানিতে, ফলে তোমাকে তো র মেটেরিয়াল কিনতে হচ্ছে বিদেশ থেকে হোক বা যেখান থেকে হোক। এবার সেখানে যখন দামগুলো বেড়ে গেল, যেরকম কিছু ক্রুড অয়েলের দাম বা অন্যান্য ক্ষেত্রে দাম, ফলে কী হলো, আমি যে দামে প্রোডাকশনটা করতে চাইছিলাম দামটা রাখতে পারলাম না। যারা কিনতে উৎসাহী ছিল কম দামে, তারা যখন দাম বেশি দেখলো তারা পিছিয়ে গেল। ফলে আমাকে একটা দিকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বেশি দামের জিনিস কিনতে হবে, অথচ তুলনামূলকভাবে কম দামে আমাকে বিক্রি করতে হবে। ফলে আলটিমেটলি কিন্তু লুজ হচ্ছে আমি, মানে আমার প্রফিটটা যাচ্ছে কমে। ফলে প্রফিট কমে গেলে তার ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি এখানে। কিন্তু আবার এমনও স্পেশালিটি কেমিক্যালের কিছু কোম্পানি যেগুলো কিন্তু ডিমান্ড কমেনি। আমি কিছু আগেই এই 3টে কোম্পানিকে বললাম ফান্ডামেন্টালি ভালো স্টক, রিস্কি স্টক, অথচ যাদের ডিমান্ড মোটেও কমেনি, সেলসও বেড়েছে, অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে, ঋণের পরিমাণ কম রয়েছে। এবারে আসছি নেক্সট ঘটনা, সেটা হচ্ছে যখন র মেটেরিয়ালের দাম আমরা দেখতে পেলাম বেড়ে গেছে, আমরা দেখতে পেলাম প্রফিট বুকিং হয়ে গেছে। তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে গ্লোবাল এজিটেশন। আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধ বিশাল বড় এফেক্ট ফেলে দিয়েছে, হামাসের যুদ্ধ একটা এফেক্ট ফেলে দিয়েছে। আমরা দেখেছি ইন্টারন্যাশনালি বিভিন্ন এজিটেশনগুলো, যেখানে সব ডিমান্ডগুলো চলছে সেগুলো সব কমে যেতে শুরু করেছে। ফলে ডিমান্ডটা যখন বাইরের বিদেশ থেকে কমে যায়, তো ন্যাচারালি সেসব কোম্পানি যেগুলো বাইরে থেকে রসদ নিয়ে ইমপ্রুভমেন্ট করছে নিজেদেরকে বা নিজেদের সেলস গ্রোথটা বাড়াচ্ছে, সেগুলো তাদের কমে যায়। ফলে এই সব কারণগুলোর জন্য প্রবলেম দেখা দিচ্ছে। এখন প্রশ্ন আসছে, যদি সেগুলো থেকে থাকে কমন প্রবলেম, তাহলে এখন আশা করছি কিভাবে? কারণ এই কেমিক্যাল সেক্টর কোনোদিন ডিমান্ড কমবে না। আমাদের ইন্ডিয়াতে 139 কোটি দেশে, এই বিশাল জনসংখ্যার দেশে যে পরিমাণ মানুষ ডিমান্ড কনজামশন বাড়ছে দিনে দিনে, তত গুণ কিন্তু আমরা দেখতে পারবো এই সব কোম্পানিগুলোর বাড়তে থাকবে। এবং যেটা বক্তব্য, যদি গ্লোবাল ডিমান্ড কমেও যায়, শুধু আমাদের ডোমেস্টিক ডিমান্ডটা থেকে যায় এবং ভালো করে, তাহলে একটা সময় আমরা শুধু ডোমেস্টিক মার্কেট থেকেই এই কেমিক্যাল সেক্টরটা যথেষ্ট ভালো মাত্রাতেই কিন্তু প্রফিট গ্রোথ গেইন করে নেবে। প্লাস আমরা যেটা জেনে গেছি, আমাদের আগের এগ্রিকালচারাল হাব থেকে আমরা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়েছি। ফলে বিদেশ কি করছে, বিদেশ থেকে সবাই কিন্তু টাকা ঢালছে এখানে, সবাই ডিমান্ড এখান থেকে, ফলে প্রোডাকশান হলেই সেটা কিন্তু বিক্রি হয়ে যাবে। তো এই সিচুয়েশন যখন হচ্ছে,
প্লাস আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কোম্পানিগুলো এই সময় দিয়ে কেমিক্যাল সেক্টরের যে ইম্প্রুভমেন্ট হবে বলছিল, তারা একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। ফলে আমরা রেডি থাকবো শুধু এই কোম্পানির ক্ষেত্রে না, আমরা রোজারি বায়োটেকের ক্ষেত্রে দেখেছি, বিনতি রয়েছে, বালাজি আমাইন্স দেখেছি, ফাইন অর্গানিক দেখেছি, সুমিটোমো কেমিক্যাল দেখেছি। এই সব কোম্পানিগুলো কিন্তু ওয়েট করছে যে আগামী দিনে একটা বড় জায়গায় আসতে। সুতরাং 3টে কোম্পানিকে আমরা রাডারে রাখছি, বাকি কোম্পানিগুলো নিয়ে ভবিষ্যতে বলবো, কিন্তু আলটিমেটলি কেমিক্যাল সেক্টর ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং হবেই, এটা কনফার্ম। তো আশা যাক আজকে শেষ করছি এই কথা নিয়ে। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর পুরোনোরা যেরকম লাইক করছো লাইক করবে, ইনফরমেশনগুলো সবাইকে শেয়ার করে দেবে, যাতে যারা এই ইনভেস্টেড নয় তারাও আস্তে আস্তে ইনভেস্টেড হয়। সকলে যখন ইনভেস্টমেন্ট করবে একটা জায়গাতে, একটা মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে ভালো কোম্পানি, নট অনলি বাজে কোম্পানিতে নয়, ভালো কোম্পানি যেগুলো আমরা খেটে খুঁটে বের করব, তাতে আলটিমেটলি তোমার আমরা যারা ইনভেস্টেড, আমিও তো ইনভেস্টেড, ফলে আমাদের সকলেরই কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে। তো আজকে আসা যাক প্রচুর অনেক আশা নিয়ে। নমস্কার, সবাই ভালো থেকো।